সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকে কথা বলবো ইউএস প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত এমডি মজুমদারের সাথে। সে দীর্ঘদিন যাবৎ ইউএসএতে অবস্থান করছে, ওখানে ব্যবসা বাণিজ্য করছে। তো মিস্টার মজুমদার, আপনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আপনাকে ধন্যবাদ আপনার চ্যানেলে আমাকে ডাকার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, বাংলাদেশে আপনার গ্রামের বাড়ি কোথায়, কোন ডিস্ট্রিক্টে? আমার গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লা 14 গ্রাম। সেটা হচ্ছে এখন কাশীনগরের কাছে, মানে 14 গ্রামে, কুমিল্লার 14 গ্রামে। আচ্ছা আচ্ছা। তা আপনি কত সালে ওখানে মানে ইউএসএতে পাড়ি জমিয়েছেন? মানে আমি 2011 সালে কোন এতে গেছেন আপনি? ডিভিসে গেছিলাম। এটাকে ডাইভার্সিটি ভিসা বলা হয় কি, সংসারে ডিভি বলা হয় ডাইভার্সিটি ভিসা। আচ্ছা, 2011 সালের মানে আমেরিকা এখন আর বর্তমানে আমেরিকার মধ্যে আপনি কোনো তফাৎ দেখেন? আগে অনেক। আমি যখন 2011 সালে ইউএসএ প্রথম যাই, তখন আমি সবসময় দেখতাম যে মানে সিটির ভিতরে বড় বড় মানে ট্রি ছিল, গাছ ছিল। সো সেই তুলনায় এখন সবগুলো বড় বড় বিল্ডিং, এখন সব স্কাই স্ক্র্যাপার। লাইক আপনি একদম হচ্ছে ছোটো বিল্ডিংগুলো, ওইটা মনে করেন 40-50 তলা ইজি, মানে একদম ছোটো ছোটো বিল্ডিংগুলো। যেমন আমাদের ঢাকা শহর যেগুলো দেখতেছেন, মাদ্রাসার বিল্ডিংগুলো কেমন হয়, লাইক 4-5 তলা, ঠিক আছে। আর ওখানে ঠিক এই সাইজের বিল্ডিংগুলো হচ্ছে 40-50 তলা, মানে 5-6 তলার যে বিল্ডিংগুলো অ্যাভারেজ এটা। আর বাকিগুলো তো বেশিরভাগ বিল্ডিংগুলোই হচ্ছে 70-80 তলা, 50-60 তলা এরকম। বাট আপনি মনে করেন বেশিরভাগ দেখা যায় যে তার থেকে বেশি আর কি, 50-60 তলা থেকে অনেক বেশি বিল্ডিংগুলো। কিন্তু দেখলে মনে হবে যে 5-6 তলা বিল্ডিংয়ের মতো ঢাকা শহর, কারণ ওই যে সব বিল্ডিং তো উঁচা এই আর কি। সো আর যেটা এখন বেশি লক্ষণীয় সেটা হচ্ছে যে ম্যানহাটন সিটির যেই ল্যান্ড আছে, এই ল্যান্ডের মধ্যে আমার মনে হয় না সূর্যাস্ত আসে, কারণ সবুজ হচ্ছে বিল্ডিং। এটা কোয়াইট ইম্পসিবল সান টাচ দ্য গ্রাউন্ড, এটা একদম কোয়াইট ইম্পসিবল। আগে যেটা দেখা যেত এখন আর সেটা দেখা যায়। আচ্ছা, আর আপনি নিউ ইয়র্কে কোন এলাকা? আপনি তো আমার সাথে যখন কথা হচ্ছিল বলছিলেন যে আপনি কুইন্সে থাকেন। কুইন্সে দীর্ঘদিন যাবৎ? আমি কুইন্সে দীর্ঘদিন যাবত থাকি। আমি আমি ইউএসএ প্রথম যাওয়ার পর থেকে কুইন্সে আমি কুইন্সে আছি। কুইন্সটা আমার কাছে বসবাসের জন্য একটু মনে হয়, বিকজ ইটস কানেক্টেড লাইক 3 স্টেটস। লাইক আপনার ওখান থেকে ইটস ইজি টু কানেক্ট আদার বরোস। আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে, বাংলাদেশ থেকে তো অনেকে যেতে চায়, যারা নতুন বাংলাদেশ থেকে নিউ ইয়র্কে মানে আমেরিকাতে যেতে চায়, তাদের জন্য আপনার পরামর্শ কি? তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে যে যারা এখন যাবে, সো তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে যে আপনি খুব ভালোভাবে ডিসাইড নেন, আপনার সিদ্ধান্ত গ্রহণ করুন যে আপনি কী করবেন, আপনার উদ্দেশ্যটা স্পেসিফিক হওয়ার প্রয়োজন। এই জন্য কারণ আপনার ওখানে বিভিন্ন দেশে যখন আপনি যাবেন, দেশের বাইরে, তখনই দেশের ল্যাঙ্গুয়েজের বাইরে যখন আপনি যাবেন, তখন একটু ডিফিকাল্টিস ফেস করতে হবে। তো এই ডিফিকাল্টিসগুলো বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে আরও বেশি ডিফিকাল্ট, যেটা আমাদের মিডিল ইস্ট বা অন্য অন্য দেশে স্থায়ী হওয়ার ক্ষেত্রে বা বসবাসের ক্ষেত্রে এতটা ফেস করতে হয় না। তো এই ক্ষেত্রে আমি বলবো, যদি কেউ যাওয়ার ইচ্ছা থাকে, সে আসলে ভালোভাবে ডিসিশনটা নেই, দেন হি হ্যাজ টু মুভ, অর হি অর শি হ্যাজ টু মুভ ফরওয়ার্ড। এটা আমি বলবো। আচ্ছা, আরেকটা বিষয় আমরা জানি যে বাংলাদেশের ইউনিভার্সিটি থেকে অনেকে ডিগ্রি নিয়ে ওখানে যাওয়ার পরেও কিন্তু ওখানে জব করা লাগে অনেকে, ঠিক না? এটা তো সত্য। কি ধরনের জব তাদের জন্য? যেমন বাংলাদেশিরা যা একজন নিউ কামার যখন ওখানে যাবে, সে তো ওখান থেকে আমেরিকার যারা স্টুডেন্ট আছে, তারা এখানে আমেরিকার ইউনিভার্সিটি পড়াশোনার করার পরে কেউ টিচিং লাইনে বা ওখানে পুলিশ বা সরকারি প্রফেশনের জব করে। কিন্তু বাংলাদেশ থেকে ডিগ্রি কমপ্লিট করার পরে অনেকে ওখানে গিয়ে তো প্রথমে জব করে। কি ধরনের মানে কোথায়, যেমন কোথায় কোথায় জব করে, ওইটা একটু স্পেসিফিক জানতে চাই। আপনি যখন আমি সর্বপ্রথম আপনাকে একটা জিনিস জানিয়ে রাখি, আমাদের দেশ থেকে যদি কোনো স্টুডেন্ট
স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করে। তো লেটস সে আপনি মাস্টার্স করার পর আপনি স্কলারশিপ করতে পারলেন, বা ব্যাচেলর করার পর আপনি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করলেন। তো ডিপেন্ড অন আপনার স্কুল আর কি, মানে যেটা কলেজ আর কি। তো যে কলেজের জন্য অ্যাপ্লাই করবেন, সো আপনাকে কলেজ ভিত্তিক একটা কাজ দেবে। সো কলেজে ইন ক্যাম্পাস লাইক আপনাকে 20 আওয়ার্স, লাইক 24 আওয়ার্স এরকম একটা আওয়ার একটা উইকলি জব দিতে পারে, বাট এটা ইন ক্যাম্পাসের বাইরে না। সো এক্ষেত্রে আমাদের দেশে বা বিভিন্ন দেশের লোকেরা যখন যায়, এই বিশেষ করে ইউএসএতে, আমি যেহেতু ইউএসএ বেস কথা বলতেছি, ইউএসএ যায়, সো সেই ক্ষেত্রে ওনারা যেটা করে কিছু ক্যাশ জব করতে পারে। ওই অড জবগুলো হইতে পারে আপনার গ্যাস স্টেশন হইতে পারে, ক্যাশ কাউন্টার, এটা হইতে পারে আপনার বিভিন্ন বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো, প্লাস রেস্টুরেন্ট, প্লাস আদার ব্যাঙ্কুয়েট হল আছে। সেই ছাড়া ক্যান্ডি স্টোর, তারপর আপনার সাম অফ স্টুডেন্ট আমি দেখছি যারা একটু মেধা খাটিয়ে কাজ করে। তো আমি দেখছি যে এরা বিভিন্ন ট্রাভেল এজেন্সিগুলোর সাথে সময় দিচ্ছে ভিসা, অন্যদের ভিসা প্রসেসিং সম্পর্কে। সেটা আমার কাছে মনে হয় যেন একটু আরও বেশি অ্যাডভান্টেজ। সো এই ক্ষেত্রে যারা বিশেষ করে ওই দিকগুলো বেছে নেয়, তাইলে এই ক্ষেত্রে অড জবটা একটু মানে যে হার্ডনেসটা আর কি, একটা কথা আছে, সেটা হচ্ছে ওয়ার্ক স্মার্ট আর নট হার্ড। তো কিছু এক্ষেত্রে মানে আমি বলবো যে অনেক কম সংখ্যক স্টুডেন্টরাই সেই সুবিধা পেয়ে থাকে। আচ্ছা আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে যে বাংলাদেশ থেকে অনেকে ওখানে মানে বাংলাদেশ থেকে গিয়ে অনেকে না বুঝে অনেকে পলিটিক্যাল আশ্রয় নেয়, রাজনৈতিক আশ্রয় নেয়। এখন সে যদি আসলে যদি সত্যিকারভাবে জেনুইন পলিটিক্যাল আশ্রয়ের যোগ্য না হয়, তাহলে তো তার এটা রিজেক্ট হয়। অনেকে না বুঝে এটা করে, তাদের জন্য সংক্ষেপে কিছু বলেন, মানে সঠিক প্রক্রিয়ায় তো আপনাকে আবেদন করতে হবে যাওয়ার পরে। আপনি জানেন রিসেন্টলি গভর্নমেন্ট যখন আপনার চলে গেছে, রিসেন্ট গভর্নমেন্ট, সো অনেকেই কিন্তু ইউএসএ কিন্তু অলরেডি ওরা অ্যাসাইলাম কেস করে ফেলছে। সো এখন এই কেস সরকার পরিবর্তন হওয়ার ক্ষেত্রে যায় এই কেসগুলো কিন্তু এখন আপনি বুঝতে পারতেছেন, এখন মোটামুটি 90% ওদের কেসগুলো ডিনাই হওয়ার সম্ভাবনা, যেহেতু ওরা অ্যাসাইলামটা করাই হচ্ছে রাজনৈতিক রাষ্ট্র হিসেবে, যে সরকার দল থেকে ওরা বিভিন্নভাবে অত্যাচারিত, এদের হচ্ছে হামলা, জীবন এবং জান এবং মাল, অর্থাৎ লাইফ অ্যান্ড দেয়ার প্রপার্টিজ আর ইন থ্রেট। এই ক্ষেত্রে হচ্ছে কি, এখন তো গভর্নমেন্ট চলে গেছে, এখন তার থ্রেট নেই তাদের দেশে আসে। তো এই ক্ষেত্রে যেটা হবে, এই ক্ষেত্রে 90% পিপল তারা ওখানে অ্যাসাইলামে কেস আপনার হবে, ডিনাই হবে, ডিনায়াল। আর 10% পিপল আই ডোন্ট নো, মানে দ্যাটস আমি অ্যাজুম করতেছি, ইটস কুড বি ট্রু, ইটস কুড বি না, বাট আমার ক্ষেত্রে যেটা মনে হচ্ছে এই ক্ষেত্রে প্রবাবলি another 10% people they might get approved with the asylum, but now then I think lot of people are not, যেহেতু interim government আছে, সো এই ক্ষেত্রে অ্যাসাইলাম করার ক্ষেত্রে তারা আসলে স্বাধীন ক্রাইটেরিয়া ফলো করা উচিত। অ্যান্ড আবার ওদের সবচেয়ে বিশেষ করে নজর রাখা উচিত যে আদৌ অ্যাসাইলাম কেসগুলা বা ওদের যে লয়ার থাকবে তাদের সাথে মানে সঠিকভাবে পরামর্শ নিয়ে সে যেভাবে সুবিধা হয় এইভাবে করবে, সেটাই মনে হচ্ছে, সেটাই প্রাধান্য দেওয়া উচিত, যেহেতু অ্যাসাইলাম কেসগুলো এখন একটু ডিফিকাল্টিস ফেস করে। আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে বাংলাদেশ থেকে অনেকে F1, মানে আপনি জানেন যে বাংলাদেশ থেকে যারা স্টুডেন্ট আছে তারা F1 বিশেষ মানে ইউএসএ তে যায় পড়াশোনা করার জন্য, অনেকে আবার ফ্যামিলি নিয়েও যায়, তাদেরকে আমরা F2 বিষয় বলি, মানে ডিপেন্ডেন্ট যারা। তো আপনি তাদের উদ্দেশ্যে যারা স্টুডেন্ট মানে পড়াশোনা করতে যাবে ইউএসএ তে, তাদের উদ্দেশ্যে সংক্ষেপে কিছু যদি বলেন, যে তাদের যে মানে টিউশন ফি বা তাদের যে চ্যালেঞ্জটা আসতে পারে ওখানে যাওয়ার পরে, বা নিউ ইয়র্কে অনেকে নিউ ইয়র্কে যেতে চায়, ওটা কি নিউ ইয়র্কে গেলে ভালো হবে নাকি নিউ ইয়র্কের বাইরে যাবে, ওটা যদি সংক্ষেপে যদি বলেন। আচ্ছা, সো আপনি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন ভাই, বিশেষ করে যারা স্টুডেন্টশিপের জন্য অ্যাপ্লাই করতেছে বাইরে, পড়াশোনার জন্য যায়, স্কলারশিপের জন্য। সো পড়াশোনার জন্য যারা যাবে বাইরে, আমি একটা কথা বলে দিতে চাই, এখন কিছু ভিসার নিয়ম নীতি চেঞ্জ হয়ে গেছে। আগে যে পসিবল ফ্যাসিলিটিসগুলো ছিল, এটা কিছুটা পরিবর্তন নিয়ে আসছে। যেমন আগে আপনি স্টুডেন্ট ভিসায় চাইলে
ইউএসএ যাওয়ার পরে আপনি কিন্তু চাইলে কিন্তু কলেজটা চেঞ্জ করতে পারবেন ইজিলি, ঠিক আছে। ম্যাক্সিমাম লোকেরই বা ম্যাক্সিমাম স্টুডেন্টদের একটাই টার্গেট থাকবে, সেটা হচ্ছে নিউ ইয়র্ক বেসড কোনো প্রাইভেট ইউনিভার্সিটি বা গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে আপনি যদি চান্স পান দ্যাটস ভেরি ওয়েল, বা প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে। সো তারা ট্রান্সফার হইতে পারতো, কিন্তু একটা ওই দেশে এখন কাউন্টি বা স্টেট ওয়াইজ কিছু রুলস রেগুলেশন করে দিচ্ছে, যে আপনি চাইলে এখন আর আগের মতো ইয়ে হতে পারবেন না, মানে আপনি কলেজ পরিবর্তন করতে পারবেন না বা ট্রান্সফার করতে পারবেন না। তো এই ক্ষেত্রে কিছু ওরা নিয়ম বেঁধে দিয়েছে, যেটা আমাদের দেশের স্টুডেন্টদের জন্য বা আমরা যারা চিন্তা করতেছি যে স্টুডেন্টশিপ হিসেবে যাওয়ার পরে ওখানে স্টে করা। তো মানে আপনি বলতেছেন এক এক স্টেটে কিছু আলাদা প্রভিন্সে কিছু। তো এখন যেটা হয়েছে সেটা হলো যে আপনার এখন অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্রুভ করতে হলে অনেকগুলা ধাপ পার হতে হয়, তারপরে ওই স্কুল ফ্যাকাল্টিজ থেকে আপনার অনুমতি নিতে হয়। আর আবার ইউএসসিএস ওই ডিপার্টমেন্টটা ওটা ইউএসসিআইএস এর ওটা তাদের অনুমতি, হ্যাঁ। ওদের তো লাগে, বাট বিশেষ করে স্কুল ক্ষেত্রে স্কুলসের ছাড়পত্র না পাইলে আপনি কখনোই আর অন্য একটা ইয়েতে যায় স্টেটে যায় অবস্থান করতে পারবেন না। এটাই সবচেয়ে ডিফিকাল্টিস এখন বর্তমান স্টুডেন্টদের জন্য আমি মনে করি। আচ্ছা, বাংলাদেশ থেকে অনেকে মাঝখান দিয়ে EB3 বিষয় মানে আনস্কিল বিষয় গেছে, কিন্তু এটা কিন্তু এখন লং প্রসেস। আচ্ছা, সেটা অনেকে জানে বা যারা যাবে তারা পরামর্শ করে নিবে। আর ইউএসএতে যে রেসিডেন্সিয়াল যে বিষয়টা আছে, জি, ওখানে নিউ ইয়র্কে তো অনেক কমার্শিয়াল নাকি, অবশ্যই ভাই। আর অনেকে তো মানে আমেরিকাতে গিয়ে বাড়ি টাড়ি কিনতে চায়, জি। সেই ক্ষেত্রে কেমন মানে ওখানে এক্সপেন্সিভ কেমন, কোন এলাকা যেটা নিউ ইয়র্ক এবং নিউ ইয়র্কের বাইরে ওই যে? আমি এই যেটা সোফার দেখতেছি আসলে নিউ ইয়র্কের প্রত্যেকটা কাউন্টি, যেমন 5 বরোজ, এগুলা প্রত্যেকটা বরোজই কিন্তু অনেক এক্সপেন্সিভ। সো এই ক্ষেত্রে আমি যতটুকু দেখেছি, যদি কেউ একটু কষ্ট করে যদি সিটির বাইরে থাকতে পারে, সো এই ক্ষেত্রে যা কিছুটা ইকোনমিক্যাল সাপোর্টটা ভালো পাওয়া যায়, কারণ সিটির ভিতরে থাকতে হলে আপনার নির্দিষ্ট পরিমাণে একটা টাকার প্রয়োজন হয়। আর এটা মোটামুটি যারাই ইউএসএ থাকতেছেন বা যারা যাবেন, আমি বলি যদি আপনি যদি একটা বেডরুম বাসা নিয়েও থাকেন, it is quite expensive, more than $1,600-1,700. So এটা quite expensive. So আমি যেটা রেকমেন্ড করবো মাউন্ট ভার্নন, which is like close to Bronx. So ব্রঙ্কসের ওই পাশটাতে একটু নর্থে আমার মনে হয় এটা মানে বসবাসের জন্য নিউ ইয়র্ক সিটির মধ্যে এখন একটু অ্যাফোর্ডেবল আছে। আর somewhere in like close to Broad Channel, but not Broad Channel, এটা ইস্ট নিউ ইয়র্কের ওই পাশে। সো ওইখানে একটু মানে লিভিং কস্ট একটু লো আছে, সো স্টিল ইজ কোয়াইট এক্সপেন্সিভ। তো যারাই আমার ভাই এবং বন্ধুরা যারাই ওখানে যাবেন, সো আমার কথা হচ্ছে যে আপনাদের নির্দিষ্ট একটা প্ল্যান থাকা উচিত, যে আপনারা কীভাবে ভালো জীবনযাপন করতে পারবেন। আসলে এখানে যেহেতু মানি মানি ইজ দ্য মেইন কি অফ ইউএসএ, সো আপনাকে সেটা লক্ষ্য রাখা উচিত। আচ্ছা, আরেকটা লাস্ট একটা কোশ্চেন করি, এটা হচ্ছে যে ইউএসএ তে অনেক কম্পিটিশন অনেকে আছে, আমার কথা হচ্ছে যে যারা ওখানে যেতে চায় তাদের তো একটা সঠিক প্ল্যান থাকা উচিত, যে আমি ওখানে গিয়ে এটা করব ওইটা করব, ওইভাবে একটা সঠিক প্ল্যানের মধ্যে দিয়ে তাকে ওখানে যাওয়া উচিত নাকি? জি, ওইভাবে একটা টার্গেট থাকা উচিত। জি, আসলে এটা অফকোর্স আপনার এই কোশ্চেনটাকে আমি অবশ্যই ধন্যবাদ জানাই। আপনার বিচক্ষণ লোক, তাই বিচক্ষণ কোশ্চেনগুলোই করেন। সো রোড ম্যাপ, আপনার ইউএসএ যে আপনি থাকতে চান, আপনি যদি ওখানে রেসিডেন্স নেওয়ার জন্য যেতে চান, তো আপনাকে নির্দিষ্ট পরিমাণ রোড ম্যাপ আপনাকে ফলো করতে হবে। বিশেষ করে আপনার ওখানে থাকার যে লংজিভিটি, তারপর আপনি বিভিন্ন ক্যাটাগরিতে ভিসাতে যখন ট্রান্সফার করবেন, এটা কিন্তু সত্যটা কিন্তু মানিয়ে নেব। তো আমি চাই আমার যেসব ভাই বন্ধুরা ওখানে যাবেন, দে হ্যাজ টু হ্যাভ কাম উইথ লাইক রিয়েলি good amount of good plans, probably plan A যদি execute না হয়, then there always has to be a plan B, because otherwise you won't be survive in USA. Nowadays is becoming very difficult. আমি so far দেখছি, because আগে কিন্তু স্টুডেন্টরা অ্যাভেলেবল জব পাইতো,
So now, like, you know, the job sector are very complicated stuff because of like too many students already in. So এই জন্য একটু ডিফিকাল্ট হচ্ছে জব। রাইট। আচ্ছা, আমি তো যতটুকু জানি আপনি বাংলাদেশে অনেকে মানে কমিউনিটির হেল্প করেন যারা বাংলাদেশের মানুষ আছে বা ওখানে একটা অর্গানাইজেশনের সাথে জড়িত। আপনার অর্গানাইজেশনের নাম কি? আমার অর্গানাইজেশনের নাম হচ্ছে কুমিল্লা সোসাইটি অফ ইউএসএ। এটার সাথে আমি জড়িত। আর আপনি ওটা কি কি একটা পদে আছেন মনে হয় আমার বললেন। সাংগঠনিক সভা আমি চেষ্টা করি আর কি। আসলে যেহেতু আমরা সবাই বাঙালি, দর্শক আপনারা কুমিল্লা অথবা বাংলাদেশের যারা আছেন, যদি আমাকেও নক করলো, সে যদি কোনো হেল্প করতে পারে তার আমার সে তাই ইনশাল্লাহ সে হেল্প করবে যারা যাবে। আর আমি এমনিতেও আসলে ভাই আমি নিজেও যখন ইউএসএ প্রথম গেছি আমি নিজেও ডিফিকাল্টি ফেস করেছি। না প্রথমে একটা স্ট্রাগল ছিল না, তো আমি এটা বুঝি। আর আমি আপনি নিশ্চয় অবগত আছেন, আমি এ পর্যন্ত অনেককেই হেল্প করেছি। আর আমি চেষ্টা করি যে মানে অ্যাটলিস্ট হেল্প করার জন্য। আর আমি যেহেতু একজন কমিউনিটিতে একজন মানুষ ইনভলভ আছি, তো আমি চাই যে আসলে কমিউনিটির মানুষগুলো আসলে সামহাও এখান থেকে জব ম্যানেজ করে দেওয়া বা মানে একটা প্লেস স্টে করার জন্য ম্যানেজ করে দেওয়া, ওটা আমি সবসময় চাই। না আমি তো যতটুকু জানি আপনি তো ইউএসএ তে প্রথমে যাওয়ার পরে কিছু ডিফিকাল্টিস আপনি ফেস করছেন, পরে অ্যাট দ্য সেম টাইম পরে বিভিন্নভাবে আপনি মোটামুটি একটা ভালো অবস্থানে আছেন, বা আপনার ছোট একটা বাড়িও আছে আমি যতটুকু জানি বাফেলোতে, না এটা? ইনশাল্লাহ বাফেলোতে। তো ইনশাল্লাহ আশা করি যারা বাংলাদেশি মানে যারা ওখানে যাবেন, সে যেহেতু একটা অর্গানাইজেশনের সাথেও যেহেতু ইনভলভ আছে, সে যতটুকু পারে হেল্প করবে। তো মিস্টার মজুমদার আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ কথা হবে। আপনি আপনার চ্যানেলটা ডাকার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। আর একটা নিউজ দিতে চাই, আপনি যদি আপনার যেহেতু এই চ্যানেলটাতে আপনার যারা দেখবে ভিডিওগুলো, নিশ্চয় তাদের একটা হোপ থাকবে। তো অবশ্যই আমি চেষ্টা করবো আমার দিক থেকে যথেষ্ট পরিমাণ হেল্প করার জন্য। ওকে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। ঠিক আছে, ভালো থাকবেন।